আর এবার নজর রাখবো কাঁথি হাসপাতালের চিকিৎসকের মৃত্যুতে রহস্য। একাধিক প্রশ্ন উঠে আসছে। চিকিৎসার গাফিলতিতে মৃত্যুর অভিযোগ করছে পরিবার। আর গতকাল তমলুকের নার্সিংহোম থেকে ফিরেই অসুস্থ হয়ে পড়েন চিকিৎসক। বাড়ি ফিরেই অসুস্থ হয়ে পড়েন অ্যানেস্থেটিস্ট শালিনী দাস। আর বাড়ি থেকে বেরোনোর সময় মেয়ের হাতে নাকি কোনো রকম কোনো চ্যানেল ছিল না। বাড়ি ফেরার পর মেয়ের হাতে চ্যানেল, এমনটাই জানান তার মা। চ্যানেল থেকে রক্তপাতের দাবি মৃতের মায়ের। রক্তপাতের পরই অসুস্থ চিকিৎসক জানান মা, কিন্তু চ্যানেল কে পড়ালো? প্রশ্ন মৃত চিকিৎসকের বাবার। কাকে বলেছে নাকি চ্যালেঞ্জ করে দিয়েছে, তারাই করে দিয়েছে। কিছু নাই, সকালবেলা তো সুস্থ হয়ে গেছে। একদিকে যখন বেরিয়েছে তখন ওর হাতে কোনো চ্যানেল ছিল না। আসার পর ওর চ্যানেলটা কে পড়ালো তাই আমরা ধরতে পারছি না। এবং ও পড়ে গিয়ে চ্যানেলটা বোধহয় ডিসপ্লেস একটু হয়েছিল, যার ফলে প্রচুর ব্লিডিং হয়। তারপরে তো হসপিটালে নিয়ে যাওয়ার পর ফুল এক্সপায়ার করে গেছে। এত শর্ট টাইমে এক্সপায়ার করার মতো আমরা করতে পারছি না, বিশ্বাস করতে পারছি না। কোথাও যেন একটা সন্দেহ হচ্ছে যে ট্রিটমেন্টের কোথায় বোধহয় কিছু একটা হয়েছে, গণ্ডগোল হয়েছে। পোস্টমর্টম রিপোর্ট ছাড়া আগে তো রিয়ালি কিছু বলতে পারছি না। ও 7টার সময় যেরকম অ্যাজ ইউজুয়াল যেরকম বেরিয়ে যায় সেরকমই বেরিয়েছে। ফিরে এসে ও একটু অসুস্থ বোধ করেছিল, মানে আগের দিন রাত্রিবেলা কিছু খাওয়া দাওয়া করেছিল, সেই খাওয়া দাওয়াটা করে লুজ মোশন টাইপের একটা কিছু হয়েছিল। তারপরে ও যখন আসে বাড়িতে, তারপর চ্যানেল নিয়ে আসে, তখন ওর মা বলতে যায়, তারপরে বাথরুমে ড্রেসটা চেঞ্জ করে আস্তে আস্তে বাড়িতে বাথরুমের দিকে পড়ে যায় বা কিছু একটা হয় তমলুকের বাড়িতে। অসুস্থ যদি মানে তাহলে তার কারোর নামে ব্লেম দিয়ে লাভ নেই। মেয়ের হাতে কেন চ্যানেল? চিকিৎসকের মৃত্যুতে প্রশ্ন তুলেছে পরিবার। বাড়ি থেকে বেরিয়ে মহিষাদলের একটি নার্সিংহোমে প্রথমে গিয়েছিলেন শালিনী। কি বলছেন সেই নার্সিংহোমের কর্মধার ও কর্মী? একটা ওটি ছিল, উনি এসছেন, ওটি করেছেন, সুস্থ অবস্থাতেই এসছেন এবং সুস্থ অবস্থাতেই চলে গেছেন। উনি এসছিলেন 7:30 বা একটু পরে, আর 8:10 নাগাদ বেরিয়ে গেছেন। অ্যানাস্থেসিয়া দিতে এসেছিলেন একটা অপারেশন। ডাক্তার হিসেবেই চিনি, ডাক্তার হিসেবে ভালো, তাই আমরা মাঝে মধ্যেই ডাকি। সব থেকে খারাপ লেগেছে যে আমার এখানে উনি সকালে সুস্থ অবস্থায় ওটি করে গেলেন, তারপর কি হলো সেটা তো জানতে ইচ্ছে করছে কেন এরকম হলো। ম্যাডাম এসেছিলেন, নর্মালি এসেছিলেন, বাসেই এসেছিলেন। ওটি ছিল একটা, ওটিতেও উনি নর্মালি আছেন। ওটি অ্যানাস্থেসিয়া দিয়েছেন, অ্যানাস্থেসিয়া দেওয়ার পরে উনি বললেন আমার ওটিটা তো আমি পুরো থাকতে পারবো না, অন্য জায়গায় ওটি আছে, আমাকে বেরিয়ে যেতে হবে। এবার উনি অ্যানাস্থেসিয়া দেওয়ার পরে আমাদের ওটি চালু হয়ে গেছে। উনি বললেন আমি তাহলে চলে যাচ্ছি, আমার অন্য জায়গায় ওটি আছে। উনি বেরিয়ে গেছেন, নর্মালি যেভাবে এসেছিলেন নর্মালি বেরিয়েই গেলেন। স্বাভাবিকই এসেছিলেন, স্বাভাবিকও নিজেই হেঁটে হেঁটে স্বাভাবিকই বাসে গেছেন, কোনো চ্যানেল ছিল না। খারাপ তো লাগছে, ম্যাডাম সকালে একজন এসেছিলেন ওটি করতেন, এবার হঠাৎ যদি দেখি মারা গেছেন তাহলে খারাপ তো লাগবেই না। মহিষাদল থেকে তমলুকের অন্য একটি নার্সিংহোমে পৌঁছেছিলেন চিকিৎসক। অপারেশন থিয়েটারে তার সঙ্গে যে চিকিৎসক ছিলেন তার দাবি শালিনীর পেটে ব্যথা হচ্ছিল। বাড়ি থেকে বারবার ফোন আসছিল। শালিনী দাস কালকে 9:15 নাগাদ অ্যানাস্থেসিয়া দেয় পেশেন্টের প্রায় 1.5 ঘন্টার মতো ওটি চলছিল। তার মাঝখানে মায়ের থেকে বিভিন্ন রকমের ভাবে ফোন আসতে থাকে, ওই 10-15 মিনিট অন্তর করে ফোন আসতে থাকে। তারপরে ওই মাসিকে বলে কি কেয়ারটেকার, মাকে যেতে দেবে না, তুমি যদি যেতে দাও তাহলে তোমার মাইনে আটকে দেবে। আমি তো ওটি করছিলাম। তারপরে ও আমাকে বলে যে স্যার আমার একটু গ্যাস হচ্ছে, গ্যাসের ট্যাবলেট খেয়েছি কিন্তু এখনো হচ্ছে। আমি বলে তাহলে একটা প্যান্টোপ্রাজল নিয়ে নে। প্যান্টোপ্রাজল অনডেম হচ্ছে চ্যানেল করে ওখানে নিয়েছে, ব্যাস এইটুকু। এরপরে তারপরে আমি চলে এসেছি, ওটি শেষ, আমি যাইনি। অসুস্থ অবস্থায় তরুণী চিকিৎসককে প্রথমে নিয়ে যাওয়া হয় বেসরকারি হাসপাতালে। সেখানকার কর্তৃপক্ষেরও দাবি চিকিৎসকের হাতে চ্যানেল থেকে রক্তপাত হচ্ছিল।
প্রায় 11:30 পৌনে 12টা এরকম সময়। ডাক্তারবাবু দেখে সঙ্গে সঙ্গে মেডিকেল কলেজে রেফার করে। ওখানে যখন আনা হয় তখন কেমন শারীরিক কন্ডিশন ছিল? ভালো ছিল, ক্রিটিক্যাল অবস্থা ছিল। মানে তখন কি ব্লিডিং হয়ে যাচ্ছে? হ্যাঁ, ওই হাতে একটা চ্যানেল করা ছিল, ওখান থেকে অনবরত ব্লিডিং হচ্ছে। চিকিৎসকের মৃত্যু রহস্যে ময়নাতদন্তের রিপোর্টে নজর পুলিশের। আমরা যা ইনফরমেশন পেয়েছি, ইনফরমেশন অনুযায়ী একটা ইউডি কেস রেজিস্টার্ড হয়েছে আর বডি আমরা পোস্টমর্টমের জন্য পাঠিয়েছি। এখন অবধি যা ইনফরমেশন আছে আমাদের কাছে, উনি এখানে ভাড়া বাড়িতে থাকতেন আর অসুস্থ ছিলেন। ওনার হাতে চ্যানেলও লাগানো ছিল যখন ওনাকে শিফট করা হয়েছে হসপিটালে। এনএসসি ডক্টর ছিলেন। ওটা আমরা দেখছি যে কি ইস্যু ছিল, ঘটনা তদন্ত চলছে। চাকরি পেয়েও চাকরি গেল দুই শিক্ষকের। ভুয়ো নথি দেওয়ায় বরখাস্ত করলো এসএসসি। উচ্চ প্রাথমিকে চাকরি পেতে ভুয়ো নথি, ঠিক কি ঘটেছে আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে সোমরাজ, রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, ভুয়ো নথি জমা দিয়েছিল এরা, ঠিক কি জানা যাচ্ছে? চাকরি তো পেল, তারপর কি হলো? দেখো, তারা চাকরি পেয়েছিলেন কিন্তু স্কুলে যোগ দেননি। চাকরি পাওয়ার পর স্কুল সার্ভিস কমিশনের সন্দেহ হয় যে তারা যে নথি পেশ করেছিল, বিশেষ করে ইউজিসি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে একাডেমিক ডিগ্রি তারা করেছেন, তেমনটাই নথি তারা পেশ করেছিলেন। কিন্তু এসএসসির আধিকারিকদের সন্দেহ হয়। সন্দেহ হওয়ার পরেই সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ইউজিসির অনুমোদন রয়েছে নাকি, ইউজিসির থেকে তা জানতে চায় এসএসসি। ইউজিসি থেকে এসএসসিকে জানানো হয়েছে যে সেই বিশ্ববিদ্যালয়ের কোনো অনুমোদন নেই। তারপরেই স্কুল সার্ভিস কমিশনের তরফে দুই চাকরি প্রার্থীকে জানিয়ে দেওয়া হলো যে তারা চাকরি করতে পারবেন না, অর্থাৎ তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করা হলো। উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া যেটা চলছে, বর্তমানে প্রায় 13,000-এরও বেশি নিয়োগ প্রক্রিয়া, যে নিয়োগ প্রক্রিয়া একদমই শেষ পর্যায়ে। কলকাতা হাইকোর্টের নির্দেশে নতুন করে নিয়োগ প্রক্রিয়া করতে এসেছি, সেই নিয়োগ প্রক্রিয়ায় এই দুইজন প্রার্থী চাকরি পেয়েছিলেন। এসএসসি সূত্রে জানা যাচ্ছে ভুয়ো নথি দেওয়ার জন্য এই দুজনের চাকরি বাতিলের পাশাপাশি আরো কয়েকজন চাকরি প্রার্থী তারা স্ক্যানারে রয়েছেন, তাদেরও ডকুমেন্ট নিয়ে সন্দেহ তৈরি হয়েছে এসএসসির, এবং সেই ডকুমেন্টগুলিও সংশ্লিষ্ট জায়গায় পাঠানো হয়েছে প্রয়োজনীয় ভেরিফাই করার জন্য। সেক্ষেত্রে এসএসসি মনে করছে আরো কয়েকজন স্ক্যানারে রয়েছে এরকম চাকরি প্রার্থী যারা নথি জমা দিয়েছেন, এবং সেই নথিগুলি নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে স্কুল সার্ভিস কমিশন। বেশ, এবার কালী কথা। কোথাও 550 বছরের পুজো, কোথাও 150 বছরের পুজো। সিঙ্গুর এবং কেতুগ্রামে ডাকাতদের শুরু করা কালী কথা। হুগলির সিঙ্গুর স্টেশনের কাছে পুরুষোত্তমপুর, এখানে ডাকাত কালীর মন্দির, প্রায় 550 বছরের পুরনো। আমাদের বিবাহ, অন্নপ্রাশন, সমস্ত অনুষ্ঠান, কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আগে মাকে পুজো দিয়ে তারপর আমরা কোনো অনুষ্ঠান শুরু করি। কথিত আছে রঘু এবং গগন নামে দুই ডাকাত এই পুজোর সূচনা করেন। পরে সিঙ্গুরের চালকে বাটির এক মডল স্বপ্নাদেশ পান। তিনি পুরুষোত্তমপুরে গিয়ে এই মন্দিরে দক্ষিণা কালীর প্রতিষ্ঠা করেন। আগদি যাকে বলে, তাদের গঙ্গা জল যে আনতে হবে, সেই গঙ্গা জল এনে মায়ের ঘটের জল চেঞ্জ হয় কালী পুজোর দিন। চেঞ্জ করার সময় কোনো ভদ্র মহিলা থাকবে না ঘরের ভিতর, বছরে একবারই হয় ঘটের জল। আর 4 প্রহরে 4 বার পুজো হয় কিন্তু আমাদের মায়ের। পূর্ব বর্ধমানের কেতুগ্রাম, এখানকার বহরান ডাকাত কালীর গ্রাম। এই গ্রামে 6 পুরুষ ধরে ডাকাত কালীর পুজো চলে আসছে। মা এখানে দক্ষিণা কালী, সারা বছর গাছতলায় পুজো হয়। দীপান্বিত অমাবস্যায় মহা ধুমধাম। আমাদের এক বড় সাহেবা ছিল, ডাকাত মাকে সাধনা করে তিনি বেরিয়ে যেত, সে ডাকাত করে আবার সে ফিরত বাড়ি। আমাদের সব তখন জানতে পারলো যে মাকে সাধনা করে মা এর কাছে আছে। তারপর ওর নাম হলো পরেশ হাজরা। 150 বছর আগে এই পুজো শুরু। ডাকাতি করা সামগ্রী দিয়ে সেই সময় পুজো হতো। এই প্রথা আজও চলে আসছে।
আজও সেই ডাকাতের সম্পদ দিয়েই পুজো হয়। গ্রামে পুজোর দিন কেউ না কেউ কোনো বাড়িতে গিয়ে কোনো একটি সম্পদ চুরি করে এনে দেবীকে উৎসর্গ করে, এটাই এখানকার প্রথা। অশ্বত্থ গাছের নিচেই দেবী মা সারা বছর পূজিতা হন। হ্যাঁ, এখানে বিশেষ কোনো ছাদ নেই, সারা বছর কোনো ছাদ থাকবেও না কোনো দিন। হ্যাঁ, এরকমভাবেই। হুগলি থেকে রানা কর্মকার এবং পূর্ব বর্ধমান থেকে রণদেব মুখোপাধ্যায়, নিউজ 18 বাংলা।